আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অর্থাৎ চ্যাপ্টার 4, এই চ্যাপ্টারের আমরা 14 নাম্বার আর 15 নাম্বার ম্যাথটা সমাধান করব। তো আমি 100% শিওর দিয়ে বলতে পারি তোমরা এই ভিডিওটা যদি পুরোটা দেখো, আশা করি এই ম্যাথ দুইটাতে আর কোনো প্রবলেম থাকবে না। অনেক বেসিক সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সো চলো শুরু করি। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, অর্থাৎ আগে যে ম্যাথগুলো সলভ করছি আমি প্লেলিস্টে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে হয় কি, তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে অনেক ভালো বুঝতে পারবে। তো চলো শুরু করি। দেখো এখানে বলছে আহসান এবং তাহসিনা উভয়ই 11% মুনাফা হারে। দেখো যেইখানেই এই টাইপের ম্যাথগুলোতে যেখানে পার্সেন্ট দেওয়া থাকবে তোমরা ধরে নেবা ওইটাই হচ্ছে কি মুনাফার হার। সো 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখলো। এখন তোমাদেরকে এই ম্যাথগুলো করার জন্য প্রথমত প্রশ্নটা অনেক ভালো করে বুঝতে হবে যে প্রশ্নে কী বলছে। দেখো দুইজন ব্যক্তি আহসান আর তাহসিনা, তারা 11% হারে, অর্থাৎ মুনাফার হারটা হবে 11%, 5 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা দিল। সো এখানে এনের মান দেওয়া আছে 20,000 টাকা, এটা হচ্ছে মূলধন অর্থাৎ পি এর মান। তারা কী করলো, ব্যাংকে জমা দিল। আচ্ছা, যদি আহসান 6 মাস অন্তর, একটু খেয়াল করো এইখানে খেলাটা খেলতে হবে, এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে। আহসান হচ্ছে 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা হচ্ছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা পায়। তবে কে বেশি লাভবান হবে, 5 বছরে কার কত টাকা মূলধন হবে। সো আমাদের এখানে দুইজনের মূলধন বের করতে হবে। দুইজনের মূলধন বের করার পরে যার মূলধনটা বেশি হবে সে তত বেশি লাভবান হবে। সো এখানে মূলধন আমরা বের করব, চক্রবৃদ্ধি মূলধনটা বের করব, ঠিক আছে। সো এইখানে তোমরা সবসময় মনে রাখবা, সো করানোর সময় আর ভালো করে বুঝবা। 6 মাস অন্তর যদি তোমার 6 মাস, 4 মাস, 3 মাস এরকম মাস বলা থাকে, মাস অন্তর বলা থাকে, তখন আমাদের ওই সময়কাল আর মুনাফার হারে একটু কাজ করে নিতে হয়। সো এটা আমরা এখন কি প্র্যাকটিক্যালি দেখব। তো চলো আমরা শুরু করি। 14 নাম্বারটা শুরু করব। সো এটা শুরু করার জন্য আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে আগে এটা আইডেন্টিফাই করতে হবে। সো যে ভ্যালুগুলো দেওয়া আছে ওটা আমি এখানে আইডেন্টিফাই করব। প্রথমে লিখবো এখানে আমরা প্রথমে করব আহসানের জন্য। সো লিখে নেই যে আহসানের জন্য, ওকে, আহসানের জন্য। এখন এখানে কি দেওয়া আছে আমরা জানি যে 20,000 টাকা করে জমা রাখছে। সো এখানে মূলধনটা দেওয়া আছে। তো আমরা লিখব আসল দেওয়া আছে, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। সো আসল কত দেওয়া আছে, 20,000 টাকা দেওয়া আছে। ওকে, তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এই ম্যাথে তোমাদের কোনো প্রবলেমই থাকবে না। আর বলে রাখি, আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সো দেখো আসল দেওয়া আছে এত টাকা, তারপরে কি দেওয়া আছে, এখন দেওয়া আছে সময়কাল 5 বছর। এখন আমরা সময়কালকে কী দ্বারা প্রকাশ করি, সময়কালকে এন দ্বারা প্রকাশ করি। সো এন সমান 5। এখন এইখানে একটা কাজ করতে হবে। তোমাকে আমি বলছি যদি 6 মাস অন্তর, অর্থাৎ অন্তর কথাটা বলা থাকে, 6 মাস অন্তর, 2 মাস অন্তর, 3 মাস অন্তর, যদি মাসের অন্তর কথাটা বলা থাকে তাহলে এখানে তোমাকে একটু বছর এবং মুনাফার হারে কাজ করে নিতে হবে। দেখো তো এখানে 6 মাস অন্তর যদি মুনাফা পায় তাহলে আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। তাহলে সে বছরে কয়বার মুনাফা পাবে, যদি 6 মাস অন্তর মানে 6 মাস পর পর পায় তাহলে বছরে সে কয়বার পাবে, অবশ্যই আমরা বলবো 2 বার পাবে। কারণ আমরা যদি 12কে 6 দ্বারা ভাগ করে আসে কত, 2, তাহলে সে 1 বছরে 2 বার মুনাফা পাবে। তাহলে 1 বছরে যদি 2 বার মুনাফা পায় তাহলে 5 বছরে সে কত মুনাফা পাবে। তোমরা অবশ্যই কী করবা, এইখানে এই যে 2 দ্বারা কী করবা, গুণ দিবা। সো কত আসবে, 10 বছর। তাহলে সময়কালটা কি হবে, 10 বছর। আমি আবারও জিনিসটা ভালো করে তোমাকে বলতেছি, যখনই এখানে 6 মাস অন্তর বা মাস অন্তর কথাটা বলা থাকবে তখন সময়কাল এবং মুনাফার হারে একটু কাজ করে নিতে হবে। যে সময়কালটা দেওয়া থাকবে ওইটার সাথে মুনাফাটা কয় মাস অন্তর তুমি পাচ্ছ ওইটা গুণ করতে হবে। সো তুমি 6 মাস অন্তর মুনাফা পাচ্ছ, তো 1 বছর সমান সমান জানি আমরা 12 মাস। সো 12কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো আসবে 2। সো তুমি 1 বছরে 2 বার মুনাফা পাচ্ছ। যদি তুমি 1 বছরে 2 বার মুনাফা পাও তাহলে 5 বছরে কত পাবা, 5-এর সাথে 2 গুণ করতে হবে। সো 10 বছর। আশা করি বুঝতে পারছো। এখন কি লিখবো আমরা, মুনাফার হার।
মুনাফার হারটা। ওকে, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সো আর এর মান কত দেওয়া আছে? 11% হারে। সো লিখবো হচ্ছে 11%। আমরা জানি যদি পার্সেন্ট থাকে, পার্সেন্ট তোলার শর্তই হচ্ছে কি, যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। আরেকবার বলতেছি, তোমাকে যদি এখানে 7% বলতো অথবা 5% বলতো, পার্সেন্ট তোলার শর্তটাই হচ্ছে তোমাকে যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটাকে তুমি 100 দ্বারা ভাগ দিবা। আশা করি বুঝতে পারছো। সো 11কে 100 দ্বারা ভাগ দিলে কত আসে? তো ক্যালকুলেটরে দেখে 11 ভাগ 100 আসতেছে হচ্ছে 0.11। সো এই 0.11। এখন আমি তোমাকে বলছি যেহেতু মাসের অন্তর কথাটা বলা আছে, সো এইখানে তোমাকে মুনাফার হার আর সময়কালে একটু কাজ করে নিতে হবে। সো তুমি জানো যে তাহসিনা কি করে, আহসান কি করে, 5 বছরে 20,000 টাকা রাখলে সে 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক, তার মানে সে 6 মাস পর পর মুনাফা পায়। তাহলে এখানে কিন্তু তোমাকে বুঝাইছি যে 6 মাস পর পর পেলে সে 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 1 বছরে সে কী পাবে? 1 বছরে সে 2 বার মুনাফা পাবে। সো এইখানে কি করতে হবে? এটাকে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা প্রথমে কি করছি, পার্সেন্টটাকে ভাঙাইছি, আর সে যেহেতু 6 মাস অন্তর মুনাফা পায় অর্থাৎ 1 বছর 2 বার পাবে, এই 2 দিয়ে বছরকে মানে সময়কালকে গুণ করতে হবে আর এই মুনাফার হারটাকে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো মেতে এরকম হচ্ছে মাসের অন্তর কথাটা বলা থাকে, যে মাস কথাটা বলা থাকবে তুমি তত মাস পর পর একজ্যাক্টলি মুনাফাটা পাবা। এখানে 6 মাসের কথা বলা ছিল, সো 6 মাস পর পর পাবা, তার মানে তুমি 1 বছরে 2 বার পাবা। আমি কিন্তু এই দুইটা জিনিস বোঝানোর জন্য অনেক কথা বলছি, আশা করি আর কোনো প্রবলেম নাই। একদম আমি চাই তুমি হচ্ছে বেসিক সহকারে বোঝো, যাতে তোমার পরবর্তীতে করার সময় আর কোনো প্রবলেম থাকে না। সো এখন 0.11কে আমি যদি হচ্ছে ভাগ দিই 2 দিয়ে, আসবে হচ্ছে 0.005। সো 0.055 দেখো আমি হচ্ছে ক্যালকুলেটরে ভাগ করছি, 0.11কে 2 দ্বারা ভাগ করছি, আসে হচ্ছে 0.55। আচ্ছা, এটা হচ্ছে মুনাফার হার। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কি করতে হবে? আমাদের মূলধন কত হবে সেটা বের করতে বলছি। কি মূলধন? চক্রবৃদ্ধির মূলধন। আমরা কিন্তু চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা জানি। সো লিখবো আহসানের জন্য চক্রবৃদ্ধির মূলধন। আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন এ সমান সমান, এটা কিন্তু আমরা সূত্রটা জানি। সো এই সূত্র সম্পর্কিত আর অনেক ভিডিও আমি আমার হচ্ছে চ্যানেলে আপলোড করছি, তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নেবে, ধারাবাহিকভাবে দেখলে তোমরা অনেক ভালো বুঝতে পারবে। সো এ সমান সমান কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে কি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। আমরা এই সূত্রতে ম্যাথটা করব। সো এখানে আমরা কি করবো? এখন মানটা বসাবো। পি এর মান কত? পি হচ্ছে আসল, দেওয়া আছে 20,000 টাকা। সো 20,000 টাকা বসাবো, অ্যান্ড 1 প্লাস আর এর মান কত পাইছি আমরা? 0.055। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 10 বছর। এখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে। সো আমি এখন তোমাকে বলে রাখি, আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি হচ্ছে ক্যালকুলেশন করার সময় ব্রেকেটের ভিতরে যে অংশ থাকবে তার কাজটা তুমি সবসময় আগে করে নেবে। সো এই 20,000 টাকা আমরা ঠিক রাখবো। এরপরে কি আছে? 1 প্লাস 0.055। সো আমি লিখি 1 প্লাস 0.055, এটাকে যোগ করলে আসে 1.055। সরি, তাহলে 1.055। দেখো আমি কিন্তু ব্রেকেটের ভিতরে কাজটা আগে করতেছি, 1-এর সাথে এটা যোগ করছি, তারপর উপরে পাওয়ার কত আছে? 10 আছে। এখন দেখো 20,000কে ঠিক রাখবো, কারণ কি আমাদের ব্রেকেটের ভিতরে কাজটা আগে কমপ্লিট করতে হবে। সো 20,000। এখন দেখো ইন্টু এই কাজটুকু তোমাকে সাইন্টিফিক ক্যালকুলেট করতে হবে, তাছাড়া কিন্তু পসিবল না। এখন দেখো এটা করার জন্য আমি দেখাই দিচ্ছি। সর্বপ্রথম তুমি কি করবা? এখানে এই ব্রেকেটটা তুলবা, ফার্স্ট ব্রেকেটটা তুলবা, তারপরে কি করবা? তুমি মানটা তুলবা, দেখা যাচ্ছে আশা করি। সো মান আছে হচ্ছে 1.055, তারপর ব্রেকেটটা ক্লোজ করে এই যে এই চিহ্নটা দেবে, দেখো উপর দিকে যে তীর চিহ্নটা আছে না, এটা দিবা, দেওয়ার পরে 10। তাহলে দেখো আসবে কত? এটা দিলে আমরা সমানে চাপি, আসবে হচ্ছে 1.706। তাহলে আমার মানটা কত আসলো? আমি তাহলে কি করে দেবো? দশমিকের পর 2 ঘর নেব। সো আমি কি লিখতে পারি? 1.71। দেখো এখানে 1 কীভাবে নিলাম? এখানে দেখো দেওয়া আছে 7-এর পরে 0, হ্যাঁ, তারপরে 8 আছে। আমরা জানি যে ঘর পর্যন্ত নিব তারপরের ঘরে যদি 5-এর থেকে বড় হয় তাহলে আগের ঘরে 1 যোগ করতে হয়। সো এখানে 7 ছিল, আমি 0-এর পরিবর্তে 1 দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কী করে দেবো? গুণ করে দেবো। 20,000 1 2 3 ইন্টু 1.71 আসছে কত? 34,200।
সো আমার ফাইনাল অ্যান্সারটা কত? 34,200। এখন আরেকটা কথা বলে রাখি, এত টাকা তোমরা দশমিকের পর একজ্যাক্টলি, আমি দেখো 2 ঘর পর্যন্ত নিছি, তোমরা দশমিকের পরে কয় ঘর পর্যন্ত নিবা এটার উপরে কিন্তু এখানে হচ্ছে 2-1 টাকা কম বেশি হতে পারে, তাহলে কিন্তু ম্যাথ ভুল না। আশা করি এটা মনে থাকবে তোমাদেরকে। আমি 2 ঘর নিছি, তুমি যদি 3, 4, 5 ঘর নাও তোমার হয়তো 2-1 টাকা কী হবে, কম বেশি হবে। সো এটা কোনো ব্যাপার না। দেখো আহসানের জন্য আমরা বের করছি, এখন কার জন্য বের করব? তাহসিনার জন্য বের করব। তো সেম প্রসেসে লিখবো তাহসিনার জন্য, কারণ কি যার মূলধনটা বেশি হবে সেই তত বেশি লাভবান হবে। সো 2 জনের মূলধনই বের করতে হবে, চক্রবৃদ্ধির মূলধন। তো লিখবো তাহসিনার জন্য, আচ্ছা চক্রবৃদ্ধির মূলধন আমরা কি সূত্র জানি? a = p × 1 + r⁴n। আচ্ছা এখন দেখো কি কি দেওয়া আছে, সিমিলার আমরা বের করি। লিখবো এখানে আমরা জানি আসল তো দুজনের একই, সো আসল, হ্যাঁ বানান ভুল, সরি, আসল p = 20,000 টাকা। সো আমি কথা মনে একটু স্পিডে বলে ফেলি, তো প্রবলেম নাই, এত টাকা। এরপরে কি করব আমরা? সময়কাল। এখন দেখো আমি তোমাকে কি বলছি, সময়কালটা একটু কাজ করে নিতে হয় যদি হচ্ছে তোমার ওই মাসিক অন্তর বলা থাকে, ঠিক আছে, মাসের কথা বলা থাকে। সো সময়কালকে এন দ্বারা প্রকাশ করি। দেখো তো একটু এখানে তাহসিনা কি 4 মাস অন্তর মুনাফা পায় না? তাহলে তুমি একটু আমাকে বলো তো, এখানে বোঝার জন্য তোমাকে বলি, 1 বছরে যদি 12 মাস হয়, তাহসিনা যদি 4 মাস পর পর মুনাফা পায়, তাহলে সে 1 বছরে কতবার মুনাফা পাবে? সো 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে এখানে তিনবার পাবে, সে 1 বছরে 3বার পাবে। তোমাকে কি বলছি, যেটা বলা থাকবে ওইটাকে একটু কাজ করে নিতে হবে। সো 1 বছর সমান 12 মাস, তো তাহসিনা 4 মাস অন্তর মুনাফা পায়। সো 12কে আমরা 4 দ্বারা ভাগ করবো, থাকবে কত? 3। তাহলে সময়কাল তো আমরা জানি 5 বছর ছিল, কিন্তু সে 5 বছরে কয়বার পাবে? 1 বছরে যেহেতু 3বার পায়, তাহলে আমরা কি করব? 5 বছরের সাথে 3 গুণ দিব, তাহলে 3 × 5 = 15 বছর। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। বছর কথা বললে মানে মাস থাকলে 3 মাস অন্তর, 4 মাস অন্তর, 6 মাস অন্তর, তাহলে তোমাকে একটু কাজ করে নিতে হবে। আশা করি এই বেসিক আর কোনো প্রবলেম থাকবে না তোমার। এখন মুনাফার হার। সো মুনাফার হারকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলো তো? মুনাফার হারকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি। সো আর সমান দুইজনের মুনাফার হার কী ছিল? সেম ছিল, 11%। সো পার্সেন্টটাকে তোলার জন্য কী করতে হয়? আমাদেরকে 100 দ্বারা ভাগ দিতে হয়। সো এটাকে 100 দ্বারা ভাগ দিলে আসবে কত? 0.11। এখন দেখো আমরা কি বলছি, যেহেতু 4 মাস অন্তর, তাহলে আমরা হচ্ছে মুনাফা পাবো 1 বছরে 3বার, ওই 3 দিয়ে সময়কালকে গুণ করতে হবে, আর এই মুনাফার হারটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। সো এখানে ভাগ দেবো হচ্ছে কত? 3। তাহলে কত আসবে? এখানে করলে আসবে, এটা কিন্তু ক্যালকুলেটার তোমরা করে ফেলবা, দেখা যাচ্ছে আশা করি ক্যালকুলেটারে একটু লাইটে একটু প্রবলেম, এই জন্য হচ্ছে তোমরা হয়তো ক্যালকুলেটার মানটা দেখতে পাচ্ছ না। তোমরা ক্যালকুলেটার করলে বুঝবা, লিখবা হচ্ছে 0.11 ভাগ হচ্ছে 3, আসবে হচ্ছে 0.036। তো আমরা কয় ঘর নিব? আমরা ঘর নিব হচ্ছে 2 ঘর নিব। সো 0.036 পর আরেকটা 6 আছে, এই জন্য এখানে 1 বাড়াই দেবো, 7 দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে 0.036 আমরা কিন্তু আসন্ন মান জানি, যে আমরা দশমিকের পর হচ্ছে এর আগের চ্যাপ্টারে আমরা দেখে আসছি যে দশমিকের পর আমরা যে ঘর পর্যন্ত নেই, তারপরের ঘর যদি 5 অথবা তার থেকে বড় থাকে, তার আগের ঘরে 1 যোগ করতে হয়। এখানে দেখো 0.03666, আমরা যদি 0.03 এই 6 পর্যন্ত নিতে চাই, তারপরে ঘরে কি আছে? 6 আছে। সো আগের এই 6-এর এখানে 1 যোগ হবে 7। আর তোমরা এখানে 4-5টা মান নিতে পারো, কোনো প্রবলেম নেই। সো মুনাফার হারটা আশা করি বুঝতে পারছো। তো এখানে আসল কাজটাই হচ্ছে তোমাকে একটু ক্যালকুলেশনটা এনের মান, তো সময়কাল আর মুনাফার হারটাকে ক্যালকুলেশন করতে হয়। তো আমি আরেকবার তোমাকে রিপিট করতেছি ভাই, তুমি হচ্ছে প্রথমে কি করবা, যে 1 বছর হচ্ছে কয়বার পায় এটা বের করবা। 1 বছর যেহেতু 12 মাস, 4 মাস পর পর তাহসিনা মুনাফা পায়, তাহলে 1 বছর সে 3বার পাবে। এই যে এটা কিন্তু আমি রাফে দেখাচ্ছি তোমাকে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না পরীক্ষায় যদি আসে। সো 3বার পাবে, ওই সময়কালকে 3 দ্বারা গুণ করতে হবে, আর মুনাফার হারটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। আশা করি ভাই তোমার আর কোনো প্রবলেম থাকার কথা না। সো এখন মান বসায় দিই। দেখো আসল দেওয়া আছে কয় টাকা? 20,000 টাকা। সরি আজান দিচ্ছে, সো ভিডিওটা স্টপও করা যাবে না। শুরু করি আমরা। 1 আর এর মান হচ্ছে কত? 0.037। এখন এন এর মান হচ্ছে 15। এখন বাই জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিব, এত ঘাবড়ানোর কিছু নাই। তোমাকে বলছি যে তুমি প্রথমে হচ্ছে কি ব্রেকেটের ভিতরে কাজটুকু করবা। সো ব্রেকেটের ভিতরে আছে যোগ, সো আমরা যোগটা করি। 1 দেখা যাচ্ছে না মেবি, লাইটে একটু প্রবলেম। 1 + 0.0, আমি দুঃখিত আসলে আজান দিয়ে ফেলতেছে, তারপরে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ শেষ তো করতে হবে। 037
1+0.037, এটাকে করলে আসে হচ্ছে 1.037। আচ্ছা, তাহলে আসবে হচ্ছে 1.037। এটা কিন্তু বেশি কিছু নেই, এখানে কোনো রকেট সাইন্স না, জাস্ট আমি ক্যালকুলেটারে দুটো যোগ করে দিচ্ছি। তারপর উপরে পাওয়ার হচ্ছে 15। এখন কি করব, ব্রেকেটের ভিতরে কাজ তো শেষ করি নাই, সো এই কাজটুকু করে নিব। এখানে কত আসবে 1. এটা দেওয়ার জন্য প্রথমে একটা ফার্স্ট ব্রেকেট, তারপর 1. আছে কত 037, সো 037 ব্রেকেটটা ক্লোজ করব। তারপরে পাওয়ার দেওয়ার জন্য এই যে উপরের দিকে সাইন্টিফিক ক্যালকুলেটর তীর চিহ্নটা আছে না, এটাই চাপ দেবো। তারপর লিখবো হচ্ছে 15, তারপর সমানে চাপ দেবো, আসবে হচ্ছে এটা। তাহলে এখানে আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেই, তাহলে আমাদের আসবে কত আসবে হচ্ছে 1.7, এখানে আসবে হচ্ছে যেহেতু 2। আচ্ছা দেখো, কারণ এখানে আমি হচ্ছে 2 ঘর পর্যন্ত নিব, তারপরে ঘরে 4 আছে, আমি কি বলছি 5 অথবা তার থেকে বড় থাকলে আগের ঘরে 1 যোগ করতে হয়। এখানে যেহেতু 4 আছে, 5-এর থেকে ছোটো, সো এই আগের ঘরে আর যোগ করতে হবে না। আমি কিন্তু দশমিকের পর 2 ঘর পর্যন্ত দিচ্ছি ভাই। এখন এটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন, তুমি এখন ক্যালকুলেটার জাস্ট কী করবা, 20,000 1 2 3 ইন্টু 1.72, এটাকে করলে আসে হচ্ছে 34,400 টাকা। সো আশা করি তোমরা এইসব ক্যালকুলেশন পারবে। আমি আবারও সরি যে আজান দিচ্ছে তারপর কথা বলতে হচ্ছে। তো দেখো এইখানে তাহসিনের হচ্ছে 34,400 টাকা, আর আহসানের হচ্ছে 34,200 টাকা। তাহলে তোমরা আমাকে বলো তো কে বেশি লাভবান হবে? অবশ্যই তাহসিন হবে, কারণ তার মূলধনটা বেশি 34,400 আর ওর ছিল 34,200। সো আমরা এখন কি বলবো যে কোথায় বলবো তাহসিনা অনেক 5 বছর পর। সো আমাদের কোশ্চেনে বলা ছিল যে 5 বছর পর কার মূলধন কত টাকা, কে বেশি লাভবান হবে। তো লিখবো, সুতরাং উত্তর লিখতে পারি বা লিখতে পারি সুতরাং লিখি, বেটার হবে। সুতরাং 5 বছর পর, আমার হাতের লেখা একটু খারাপ, সো 5 বছর পর আহসানের মূলধন কত 34,200 এবং দেখা যাচ্ছে হ্যাঁ তাহসিনার মূলধন হচ্ছে 34,400 টাকা। আচ্ছা, তাহলে এখন আপনারাই বলেন তো কে সবচেয়ে বেশি লাভবান হবেন? অবশ্যই তাহসিনা লাভবান হবেন। সুতরাং লিখবেন, সুতরাং তাহসিনা বেশি লাভবান হবেন। আচ্ছা দেখেন, আমার ভিডিওগুলো একটু বড় হয়, আমি হচ্ছে ট্রাই করি যে আপনাদের বেসিক সহ একটু ডিটেল বলার জন্য, যাতে কোনো প্রবলেম না থাকে। সো কেউ আবার ধৈর্য হারা হয়েন না। এখন আমরা হচ্ছে নেক্সট ম্যাথটা সলভ করব। 15 নাম্বারটা দেখেন, 15 নাম্বারে বলছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, অর্থাৎ যারা ঋণ দেয় ওই সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে। সো এর মানে হচ্ছে আপনি যে ওইখান থেকে যদি ঋণ নেন, তাহলে হচ্ছে 11% চক্রবৃদ্ধি হারে তাকে হচ্ছে আপনার সুদ দিতে হবে প্রতি মাস অন্তর। দেখেন এখানে প্রতি মাস কথা বলা আছে, প্রতি মাস মানে হচ্ছে 1 মাস অন্তর, মানে 1 মাস পর পর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলে, যদি আপনি ওই ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেন, তাহলে তারা 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাসে হচ্ছে তাদের কিস্তি যে দিবেন আপনি, সেখানে আপনার হচ্ছে 1 মাস পর পর হচ্ছে 11% হারে তাকে হচ্ছে কী করতে হবে, দিতে হবে, চক্রবৃদ্ধি হারে দিতে হবে। সো আগে হচ্ছে কোশ্চেনটা একটু বোঝেন, তারপর আমরা ডিটেল হচ্ছে আলোচনা করবো এবং করব। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করেন, অর্থাৎ কিস্তি দেন আর কি, তবে এখানে 3টা কোশ্চেন বলছে 1 মাস পর কত টাকা ঋণ থাকবে, 2 মাস পর এবং 3 মাস পর। সো আমি আরেকবার বলতেছি, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে হচ্ছে ভিডিও করা উৎসাহ পাওয়া যায়। আর আমি আপনাদের এই বইটা অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো, যাতে হচ্ছে কোনো প্রবলেম না থাকে। তো চলেন শুরু করি। আমি এর বেসিক জিনিসটা আপনাকে বলি। আপনি এখানে হচ্ছে একটা ঋণদান সংস্থা থেকে 50,000 টাকা ঋণ নিচ্ছে, এবং ওই ঋণ তো সুদাইতে হবে বা হচ্ছে পরিশোধ করতে হবে, এই জন্য 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাসে হচ্ছে তাদেরকে কী করতে হবে, 12,000 টাকা করে ঋণ পরিশোধ করতে হবে। সো এটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যা করতে হবে, প্রথমত হচ্ছে আপনার এই 50,000 টাকার উপরে হচ্ছে 11% চক্রবৃদ্ধি হারে কত টাকা একজ্যাক্টলি আসে, ওই টাকা থেকে আপনাকে 12,000 টাকা বাদ দিলে আপনার হচ্ছে ওই 1 মাস পর কত টাকা থাকবে ওইটা বের হবে। সো যদি তাও না বুঝে থাকেন, চলেন শুরু করি, তখন আরও ভালো করে বুঝবেন। তো এখন আমরা কি করব, যে হচ্ছে ক নাম্বারটা সলভ করবো, 1 মাস পরে কত টাকা ঋণ থাকবে একজ্যাক্টলি, যেহেতু ঋণ দেয় হচ্ছে কি প্রতি মাসে 12,000 টাকা দেয়। সো এটা হচ্ছে 15 নাম্বারটা। তো একটু মন দিয়ে বোঝার ট্রাই করবেন, তাহলে
ব্যাপারগুলো আর ভালো করে বুঝতে পারবেন। সো লিখব 1 মাস পর ঋণ অবশিষ্ট, বানানটা কি ঠিক লিখছি কি না থাকবে। সো 1 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে। তার জন্য আগে কী কী দেওয়া আছে ওই জিনিসগুলো আমরা একটু লিখে নিই, বের করে নিই। সো এখানে কী দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে হচ্ছে আসল দেওয়া আছে, অর্থাৎ পির মানটা দেওয়া আছে। সো আমরা লিখব আসলকে আমরা জানি কী দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবেন, কারণ ধারাবাহিকভাবে না দেখলে আপনারা বুঝবেন না ব্যাপারগুলো। আচ্ছা, এখন দেখেন আসল 50,000 টাকা। এখন আমাদের এনের মান দেখেন প্রতি মাসে কথা বলা আছে। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, যদি মাস কথা বলা থাকে 1 মাস 2 মাস 3 মাস প্রতি মাস অথবা মাস কথার উল্লেখ থাকে, আমরা জানি মুনাফা বেসিক্যালি কী করতে হয় 1 বছর পর পর হয়। সো এনের মানটা আপনাদেরকে বছরে কনভার্ট করতে হবে। আমি বুঝাইতে পারছি? যদি মাস কথাটা বলা থাকে, সময়কালটা যদি মাসে দেওয়া থাকে, আপনাকে অবশ্যই কি এই ম্যাথগুলো করার জন্য বছরে কনভার্ট করতে হবে। সো আমরা লিখব সময়কে আমরা কী দ্বারা প্রকাশ করি, এন সমান 1 মাস। তাহলে আমি কি বলছি, সবসময় বছরে কনভার্ট করতে হবে। তো বছরে কনভার্ট করার জন্য 1কে 12 দ্বারা ভাগ করতে হবে। এখন একটু জিনিস চিন্তা করেন, আপনি যখন কোনো একটা ছোট একক থেকে বড় এককে যাবেন তখন আপনি কি করতে হবে, ভাগ করতে হবে। আর বড় একক থেকে যখন ছোট এককে আসবেন তখন গুণ করতে হবে। সো মাস হচ্ছে একটা ছোট একক আর বছর হচ্ছে একটা বড় একক, এই জন্য আপনি কি করছেন, ভাগ করছেন। মনে থাকবে তো, আপনি যখন একটা ছোট একক থেকে বড় এককে যাবেন অর্থাৎ মাস থেকে বছরে যাবেন তখন আপনাকে 12 দ্বারা ভাগ করতে হবে। এখন আপনি আমাকে বলেন যে 12 দ্বারা কেন ভাগ করব, কারণ আমরা জানি 12 মাস সমান 1 বছর। সো 1কে 12 দ্বারা ভাগ করলে কত আসে, 1কে 12 দ্বারা ভাগ করলে আসে 1 ভাগ হচ্ছে কত 12, আসবে হচ্ছে 0.083। সো 0.083। আচ্ছা, দশমিকের পর আমি 3 ঘর নিছি, এটা তো বোঝাইতে পারছি। যদি ছোট একক থেকে আপনি বড় একক যান, সো আমি কি করছি, মাস থেকে বছরে গেছি, সো এই জন্য কী করতে হয়েছে, ভাগ দিতে হয়েছে। আবার যদি বছর থেকে মাসে আসতাম তাহলে গুণ দিতাম। আচ্ছা, এখন দেখেন তারপর কী দেওয়া আছে, আমরা সময়কাল বের করছি। এখন মুনাফার হারটা বের করব। সো মুনাফার হারকে বলেন তো কী দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান দেওয়া আছে কত, 11%। সো লিখব 11%। আমি আপনাদেরকে বলছি যে পার্সেন্ট থাকলে পার্সেন্টটাকে তুলতে হবে, আর পার্সেন্টটাকে তোলার জন্য যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। সো 11কে হচ্ছে 100 দ্বারা ভাগ করলে আসে 0.11। এখন আমরা কী করব, চক্রবৃদ্ধির মূলধনটা বের করব। সো এখন চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা কি বলেন তো। আচ্ছা সরি, আপনাদের বলতে পারবেন না। সো চক্রবৃদ্ধির মূলধন আপনাকে কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু ম্যাথগুলো করতে পারবে না। P × 1 + R⁴ আচ্ছা, দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে P A সমান P × 1 + R⁴ এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। এখন দেখেন আসল কত আছে, 50,000 টাকা। আচ্ছা, তারপরে 1 + R এর মান দেওয়া আছে 0.11 ইন্টু N এর মান আছে কত বছর, 0.083। আচ্ছা, এখন আমরা কি করব, আগেও বলছি যে এগুলা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে হবে। সো ব্র্যাকেটের ভিতরে 1 + 0.11 আছে, তো আমি 1 যোগটা করে দেবো, 1 + 0.11 আসবে হচ্ছে 1.11। সো আসবে হচ্ছে 1.11, তারপরে উপরে পাওয়ারটা আছে, সো এটাকে ঠিক রাখলাম। এখন আমরা কি করব, এই ব্র্যাকেটের ভেতরে কাজটাই করব। সো 50,000 এটাকে ঠিক রাখবো ইনটু, এটার কাজ করতে গেলে অবশ্যই আপনাকে সাইন্টিফিক লাগবে। প্রথমে একটা ব্র্যাকেট দেবেন, তারপরে কী ভ্যালু আছে ব্র্যাকেটের ভিতরে 1.11, দেখেন 1.11। সো 1.11 তুলছি, তারপর ব্র্যাকেটটাকে ক্লোজ করব। আর এই পাওয়ার দেওয়ার জন্য আপনাকে এই যে উপর দিকে তীর বাটনটা আছে না, এই যেটা ঠিক আছে, এই বাটনটা চাপতে হবে। আসবে হচ্ছে কত, 0.083। আমি জাস্ট ভ্যালুটা বসালাম, তারপর কী করবো, আমি সমানে চাপ দেবো। সো সমানে চাপ দিলে আসবে 1.008, ঠিক আছে। তাহলে কি আসছে, 1.008, ঠিক আছে। সো এইটাকে ঠিক রাখলাম। আচ্ছা, এখন আমি জাস্ট কী করে দেবো, গুণ করে দেবো। সো 50,000 1 2 3 ইন্টু 1.008 আমার আসে হচ্ছে 50,400 টাকা, ঠিক আছে। সো দেখেন এইখানে আমি আপনাকে বলে রাখি, আমি দশমিকের পরে হচ্ছে কত ঘর নিছি, হ্যাঁ
এটার উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে আপনার 10 টাকা 20 টাকা অথবা 30 টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে। সো ম্যাথ কিন্তু ভুল হবে না। আমার এখানে 50,400 আসছে, অনেকের হচ্ছে আপনার আরেকটু বেশি আসতে পারে। এটা কিন্তু হচ্ছে আপনি দশমিকের পর কয় ঘর নেবেন এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আমি যদি এখানে আরেকটু বাড়ায় নিতাম সেক্ষেত্রে হচ্ছে বেশি আসতে পারতো। সো 50,000 কত আসছে, 400 টাকা আসছে। আচ্ছা, আমি যদি এখানে দেখেন এইটার জায়গায় 9 নিতাম, বা দেখেন আমাকে আরেকটা জিনিস আপনাকে বুঝাই দিই। দেখেন এই আমাদের কী ছিল 1.11, সরি 1.11, এরপরে ব্রেকেট, তারপরে পাওয়ার ছিল কত 0.083, হ্যাঁ 0.083। এটাকে করলে দেখেন এখানে আমি হচ্ছে এই 1.008 পর্যন্ত নিয়েছিলাম না, হ্যাঁ দেখেন 8-এর পরে মানে যে ঘরটা ওইখানে 6 আছে, 5-এর বড় হলে কী করতে হয়, আগের ঘরে 1 যোগ করতে হয়, ঠিক আছে। মানে 5-এর বড় হলে আমি যদি দশমিকের পর 3 ঘর নেই তাহলে কী করতে হবে, এখানে যদি 6 আসে তাহলে এখানে কী হবে, 5 থেকে বা তার বড় থাকলে এখানে কী করতে হয়, 1 যোগ করতে হয়, সো 9 হবে। তো আমি এখানে যদি 9 দিই, এটা বোঝানোর জন্য 0.009 দিই, তাহলে আমার ভ্যালুটা কী আসবে, 50,000 ইন্টু 1.009, তাহলে দেখেন আসতেছে কিন্তু 50,450 টাকা। সো আমরা যেহেতু ওই স্থানীয় মান নিয়ে করবো, সো এখানে 9ই দিই, কারণ হচ্ছে কি আমাদের হচ্ছে ওই আসন্ন মান জানছিলাম যে আমরা যে ঘর পর্যন্ত নিব তারপরে ঘর যদি 5 থেকে বা তার বড় হয় তাহলে 1 যোগ করতে, যেহেতু আপনার 8-এর পরে 6 ছিল এই জন্য আমরা কী করলাম, ওই 9 করে দিলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক আছে। সো এটা করলে আসবে হচ্ছে কত, শিট কাটিয়ে দিছি, 50,000 ইন্টু 1.009, এটা করলে আসবে হচ্ছে 50,450 টাকা। সো এটা একটু কেটে দিই, 50,450 টাকা। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু 50,450 টাকা। আপনারা দশমিকের পর কয় ঘর নেবেন এটার উপর ডিপেন্ড করে আসলে ভ্যালুটা আসবে। সো ঘাটানোর কারণে 10 টাকা 20 টাকা 30 টাকাও কী হতে পারে, ডিফারেন্স হতে পারে। আচ্ছা দেখেন এখন আমরা যে মূলধনটা পাইলাম, হ্যাঁ এই মূলধনটা কী করতে হবে, 1 মাস পর কত অবশিষ্ট থাকবে, তাহলে আমরা 1 মাস পর কত টাকা কিস্তি দিছি, প্রতি মাসে 12,000 টাকা দিছি বা তাদেরকে কিস্তি দিছি, তো এই টাকা থেকে 12,000 টাকা বাদ দিলেই আমাদের কত টাকা অবশিষ্ট থাকবে 1 মাস পর সেটা বেরোবে। সুতরাং লিখবো 1 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে, 1 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে কত, 50,450 টাকা মাইনাস 12,000 টাকা, যেহেতু কিস্তি দেওয়া হয়েছে তো এটাকে বিয়োগ করে দেই। সো 50,450 থেকে যদি আমি হচ্ছে 12,000 টাকা বাদ দেই তাহলে থাকবে হচ্ছে কত, 38,450 টাকা। সো 38,450 টাকা। এখন দেখেন আশা করি বুঝতে পারছেন 1 মাস পরে এই টাকা কি ঋণ অবশিষ্ট থাকবে, মানে এই টাকা আরও দিতে হবে। এখন ক নাম্বারটা হচ্ছে কি শেষ, এটা ক নাম্বার ছিল, এটা হচ্ছে ক নাম্বার ছিল। এখন খ নাম্বারটা 2 মাস পর কত টাকা ঋণ থাকবে। এখন দেখেন আপনি 1 মাস পর যে টাকাটা হচ্ছে বাকি আছে ওইটা কিন্তু পরবর্তী বছরে কি হবে, মূলধন হবে, ঠিক আছে। ওইটা হচ্ছে পরবর্তী বছরের কি হবে, মূলধন হবে। সো আমরা আগের মতোই করে ফেলবো। তো আমাদের খ নাম্বার কোশ্চেন হচ্ছে 2 মাস পর। সো 2 মাস পর লিখি। এখন আমাদের এখানে কী কী দেওয়া আছে লিখে রাখি। সো এখানে বলেন তো আসলটা কত হবে, আসল বা মূলধনটা কত হবে। এই যে প্রথম বছরে যে টাকা ঋণ অবশিষ্ট আছে এই টাকাটা পরবর্তী বছর কি থাকবে, আসল হিসেবে থাকবে। সো আসল পি সমান কত হবে এখানে, 38,450 টাকা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমাদের সময়কাল তো যেটা সেটাই থাকবে, সময়কাল। সো সময়কাল হচ্ছে এন সমান আমরা হচ্ছে এখানে দেখাইছি আর দেখালাম না। আচ্ছা আমি আরেকবার দেখাই, হচ্ছে জাস্ট যেটা আছে ওটা লিখে নিলাম 0.083, এটা তো বুঝতে পারছিলেন। সো আমি এটা লিখলাম। সো মুনাফার হার আচ্ছা 11%, আর সমান আমি এখানে দেখাই নাই, আপনারা একটু করে এইটুকুই জাস্ট করে নিন, ঠিক আছে। আমি একটু স্কিপ করলাম, একটু ভেঙে চুরে দেখাই, আবার পরে প্রবলেমে পড়তে পারেন। আচ্ছা 0.11। এখন আমরা এখান থেকে কী করবো, জাস্ট চক্রবৃদ্ধির মূলধনটা বের করবো। চক্রবৃদ্ধির মূলধন এ সমান সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা এখন মানটা বসাই দেই। পি এর মান হচ্ছে কত, এইখন কিন্তু পি এর মানটা হবে কত, এই যে এইটা আগের বছর যে টাকা হচ্ছে প্রথম মাসে যে টাকা অবশিষ্ট ছিল ঋণ, ওইটা হচ্ছে পরবর্তী বছরের আসল। সো পি এর মান হচ্ছে কত, 38,450 টাকা ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে কত 0.11 ইন্টু এন এর মান হচ্ছে কত 0.083। আচ্ছা
এখন কি করব 0.083। সো আমরা ব্রেকেটের ভিতরে কাজটা আগে করব 38,450 টাকা। এখন এইখানে ওয়ানের সাথে আমরা যোগ করলে কত আসবে, ওয়ানের সাথে করলে আসবে হচ্ছে 1.11, তারপর পাওয়ার হচ্ছে কত 0.083। তারপরে আমরা এটাকে কী করব, পাওয়ারটাকে ভাঙায় নেব 450, এটা ক্যালকুলেটর করবো ইন্টু ব্রেকেট দিয়ে কী করবো, ব্রেকেট 1.11, ব্রেকেটটা ক্লোজ করব। তারপরে পাওয়ার দেওয়ার জন্য এটা দিব, পাওয়ার হচ্ছে কত 0.083। আচ্ছা, ভিডিওগুলো হচ্ছে একটু অন্ধকার দেখা যাচ্ছে, লাইটের অবস্থা একদম বাজে। সো আসছে হচ্ছে 1.009। সো এখানে আসবে কত হচ্ছে 1.009। আচ্ছা, এখন কি করব, এটাকে গুণ করে দেবো জাস্ট 38,000 কত 450 ইন্টু 1.009। সো এখন আসবে হচ্ছে 38,796 টাকা, ঠিক আছে, 38,796 টাকা। সো এই 38,796 টাকা। আচ্ছা, এখন কি করব, এই টাকা থেকে আমরা কি করব, কিস্তিটা বাদ দিয়ে দিব। সো লিখব 2 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে, সুতরাং দ্বিতীয় মাস 2 মাস পর। আচ্ছা, লেখাগুলো দেখা যাচ্ছে না, আশা করি দেখা যাচ্ছে। 2 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে, কি করব আমরা এখন বাদ দিয়ে দিব। সো এই 38,796 টাকা থেকে 12,000 টাকা বাদ দিব। আচ্ছা, তাহলে থাকবে কত, 38,796 থেকে 12,000 বাদ দিলে আসবে হচ্ছে কত 26,796 টাকা। সো এই 26,796 টাকা 96 টাকা হচ্ছে কি দ্বিতীয় মাসে ঋণ অবশিষ্ট থাকবে। তাহলে সিমিলার ওয়েতে যদি আমরা কি করি, হচ্ছে এরপর কি বলছে যে 3 মাস পর কত টাকা ঋণ অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এখন দেখেন 3 মাস পর কত টাকা ঋণ অবশিষ্ট থাকবে, এটা বের করার জন্য কী করতে হবে, আপনার অবশ্যই এটা পারবেন। সো খ নাম্বার লিখব 3 মাস পর। আচ্ছা, 3 মাস পর, তাহলে এখানে কী কী দেওয়া আছে ওগুলো লিখে নেই। সো এখানে বলেন তো যে পি এর মানটা কত হবে আসল, আপনারা সবাই বলবেন যে আগের মাসের যে ঋণ অবশিষ্ট ছিল ওইটা থাকবে। তাহলে আগের মাসের ঋণ অবশিষ্ট ছিল কত টাকা দেখেন তো, 26,796 টাকা। সো এখন লিখব আসল হচ্ছে কত 26,796 টাকা। আচ্ছা, 796 টাকা, এটা কিন্তু আমাদের দ্বিতীয় মাসে যে টাকা ঋণ অবশিষ্ট ছিল ওইটা। তাহলে আমাদের সময় কত থাকবে, সময় n সমান ওই তোমার হচ্ছে 1 মাস ছিল। সো এটাকে বছরে কনভার্ট করতে হবে, 12 দ্বারা ভাগ দিতে হবে। তো আসবে কত, এখানে বছরটা লিখতে হবে, 12 দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে 0.083। আচ্ছা, 0.083 বছর। আচ্ছা, এখন মুনাফার হার। সো আগের মতোই মুনাফার হার আর সমান 11%। সো এটাকে ভাঙাইতে হবে, 11 ভাগ হচ্ছে 100, অ্যান্ড ফাইনালি কত পাওয়া যাবে হচ্ছে 0.11। সো 0.11। আচ্ছা, এখন আমরা কী করব, মানটা বের করব। তাহলে কীভাবে লিখব, আগের মতো সব প্রসেস, যে চক্রবৃদ্ধির মূলধন এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সো পি এর মান কত, পি এর মান হচ্ছে এই যে এটা 26,796, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.11, আর হচ্ছে এন এর মানটা হচ্ছে এই যে এন এর মান হচ্ছে 0.083। এখন জাস্ট আমরা কী করবো, ক্যালকুলেশন করে ফেলবো, এটা হচ্ছে 8। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। সো আমরা ব্রেকেটের ভেতরে কাজটাকে আগে করব, 26,796 ব্রেকেটের ভেতরে যদি এটাকে আমরা কী করি, যোগ করি, কত আসবে হচ্ছে শিট ক্যালকুলেটারে ব্যাটারি শেষ। আচ্ছা, এটাকে করলে আসবে হচ্ছে তোমার 1.11। সো 1.11 এর পাওয়ার হচ্ছে 0.083। আচ্ছা, দেখি ক্যালকুলেটার আবার চলে কিনা।
ক্যালকুলেটর ব্যাটারি শেষ, সরি। আচ্ছা, এখন আমাদেরকে এটা করতে হবে। সো 26,796, এটাকে করলে কত আসে? এটা কিন্তু আমরা আগেই করা আছে, সো আমাকে দেখে নেই। এটা করলে আসবে হচ্ছে 1.009। সো 1.009। এখন আমরা যদি এইটাকে কি করি, গুণ করি, তাহলে আসবে হচ্ছে, সো আচ্ছা, এখন এটার সাথে এটা গুণ করলে আসবে হচ্ছে তোমার 27,037 টাকা। এটা হচ্ছে কি আমাদের মূলধন। তাহলে 3 মাস পর কত অবশিষ্ট থাকবে? সো আমরা লিখব 3 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে, 3 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে। আমরা এই মূল টাকা থেকে, মূলধন থেকে আমরা হচ্ছে কিস্তিটা বাদ দিয়ে দিব। কত ছিল? 12,000। সো 12,000 বাদ দিলে থাকবে হচ্ছে, আচ্ছা এটা বাদ দিলে থাকবে হচ্ছে 15,037 টাকা। তাহলে 3 মাস পর কি আমাদের এই টাকাটা কি থাকবে? অবশিষ্ট থাকবে। সো আশা করি বুঝতে পারছো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে 16 নম্বর থেকে শুরু করব। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো। আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো আল্লাহ হাফেজ।